আড্ডাস্কোপের নতুন পর্বে আমরা এসেছি এমন একজন শিল্পীর সঙ্গে আজকে কথা বলতে, যিনি একাধারে কবি, গবেষক এবং পরিচালক। আমরা আজকে আনোয়ার রোডের সারাদিন রেস্টুরেন্টে বসে কথা বলছি। এটা ঠিক তালতলার মাঠের উল্টো দিকেই। আজকের আলোচনায় যেটা উঠে আসবে মূলত ওনার নতুন ছবি অহনা, সেটার সম্পর্কে কথা, সেটার মেকিং, সেটার বানানোর জন্য যা যা পরিস্থিতি সামলাতে হয়েছে, এবং একজন মহিলা ডিরেক্টর হিসেবে, একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডিরেক্টর হিসেবে যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, যা অনেক কিছু আমরা জানতেও পারি না। যেটা আমার প্রথম জিজ্ঞাসা, যে আপনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পড়াশুনো করেছিলেন, সেটার পরে আপনি পিএইচডি করেন, গবেষণা করেন, এরপর ডাক্তারিতে একটা আপনার যাওয়ার বিষয় ছিল কিছুদিন পড়াশুনো। না, প্রথমে হচ্ছে আমি বলি যে সবার আগে আমি ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অহনা নিয়ে আমরা আজকে কথা বলার সুযোগ পাচ্ছি, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। না, আসলে আমি 12 পড়তে পড়তে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম, তো আমি ডাক্তারিতে চান্স পাই। তো কলকাতার আরজি কর মেডিকেল কলেজে আমি 1 বছর পড়ি, কিন্তু পড়তে গিয়ে আমার মনে হয় যে আমি যদি এটা পড়ি তাহলে আমি আর যা যা কিছু ভালোবাসি সেগুলো করতে পারছি না। কিন্তু অনেকে হয়তো পারেন, আমি পারিনি, সেটা আমারই অক্ষমতা হয়তো। এবং আমি তখন বলি যে আমি আর ডাক্তারি পড়বো না, আমি সাহিত্য পড়তে চাই। আর তারপরে এটা আমি আগেও বলেছি যে বাঙালির কাছে বাংলা পড়া ভীষণ লজ্জার, আর আমি যেহেতু দক্ষিণ কলকাতার খুব নামি স্কুলে পড়তাম, তো সবাই ভাবে যে সাহিত্য পড়বে মানে অন্তত পক্ষে ইংরেজি পড়বে, একটা কলোনিয়াল হ্যাংওভার তো থাকে। কিন্তু আমি বলি না, আমি বাংলা সাহিত্যই পড়বো, আমি বাংলা সিনেমা, বাংলা থিয়েটার, এই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির উপর আমার একটা খুব ছোট থেকে টান ছিল, এখনও আছে। তো তখন আমি নিজের ইচ্ছেতেই একেবারে ডাক্তারি পড়া বন্ধ করে সাহিত্য পড়তে যাই এবং ওখানে পড়াশুনো করা, তারপর গবেষণার সুযোগ পাওয়া, ছাত্রী হিসেবে ভালো ছিলাম, সেসব তো আলাদা কথা। তো সেখানেও তখন সবাই মনে করেন তাহলে অধ্যাপনা করবেন বা সেরকম, সেই সুযোগও হয়। কিন্তু আমি চাকরি করব না এরকম একটা ডিসিশন কয়েক বছর আগে আমি নিই এবং একেবারে সিনেমা পরিচালনাই করব এবং তার সঙ্গে লেখালেখির সাথে চাকরি করতে কিন্তু খুব অসুবিধা হতো না। কিন্তু আমার এটা মনে হয়েছিল যে সিনেমা বানাতে না অনেকটা সময় লাগে, কারণ আমি তো কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা, প্রোডাকশন ডিজাইন, এই সবটাই, এবং এই ছবির ক্ষেত্রে প্রযোজনা এবং সবটাই সামলানো। আক্ষরিক অর্থে ক্যাপ্টেন অফ দ্য শিপ। সেটা তো সবার সাহায্য ছাড়া একটা ছবি হয় না, মানে সব টিমে সবারই খুবই সহযোগিতা ছিল। কিন্তু ওই আর কি, একার উপরে অনেকটা চাপ ছিল। শেষ সিদ্ধান্তটা কোথাও গিয়ে, মানে সেটা ভালো হোক বা খারাপ হোক, ওই যে একটা জবাবদিহি করতে হওয়ার বিষয়। অবশ্যই এখানে তথাকথিত সেই অর্থে প্রডিউসার এমন অন্য কেউ নন আর কি। তো তবুও নিজের প্রতি তো একটা এক্সপেকটেশন থাকেই যে আমি এই কাজটা এরমভাবে করবো। আর বিশেষ করে যিনি কবি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন কবি যখন গদ্যও লেখেন, তার মধ্যে একটা কবিত্ব প্রকাশ পায়। তো এই ছবির তৈরির ক্ষেত্রে ডেফিনেটলি সেই কবি সত্তা কীভাবে এখানে, মানে আদৌ কি সেটা সম্ভব আমাদের এখানে? দেখুন, আমি যখন কবিতা লিখি তখন তো লিখি, কিন্তু সিনেমার স্ক্রিপ্টের সঙ্গে ঠিক ওটার আমি সেভাবে ভেবে লিখিনি। কিন্তু এখন যখন দর্শক দেখেন, বিশেষ করে সদ্য আমাদের ছবি জার্মানিতে গিয়েছিল, বার্লিনের দর্শক, মানে একেবারে জার্মান দর্শক দেখে বলেছে সিনেমাটা ভীষণ পোয়েটিক। এটা হয়তো ওই কবি আর চলচ্চিত্র শিল্পী দুজন একই মানুষ হওয়াতে হতে পারে, বাকিটা দর্শক যেটা বলবে আর কি, মানে আলাদা করে আমি খুব ভেবে এটা করেছি এরকমটা অবচেতনে থেকে যায়। হ্যাঁ, ওটা থেকে যায় কোনো দৃশ্য তৈরির ক্ষেত্রে, এবং কখনো সংলাপ
গল্পের ক্ষেত্রে এটা থাকে, কারণ আপনি নিজেও জানি আমি চিত্রনাট্য লেখার সঙ্গে যুক্ত, ফলে আপনি এটা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাই। একদম। এবং ইচ্ছে তো খুব করে যে যতটা কম সংলাপ দিয়ে দৃশ্যের ব্যঞ্জনার মধ্যে দিয়ে বিষয়টাকে ফুটিয়ে তোলা যায়। তো সেটা শর্ট ফিল্মের ক্ষেত্রে বোধহয় তবু একটা স্কোপ থাকে, কিন্তু এইবার প্রথম এটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি অহনা। সেটার ক্ষেত্রে মানে এতদিন শর্ট ফিল্ম করে আসার পর এটার ডিউরেশন কীরকম অহনা? 1.5 ঘন্টা। তো সেইটার লেখার ক্ষেত্রে বোধহয় এটার চ্যালেঞ্জটা একটু অন্যরকম ছিল। না, এটা না আমি অনেক দিন আগে লিখেছি, 2018-19 সালে এটা লেখা। গল্পটা গল্প চিত্রনাট্যটাও, এবং আচ্ছা। আমার 2021 সালে এটা SW রেজিস্ট্রেশন করানো। আচ্ছা। আমি তবে থেকেই ছবিটা করার জন্য চেষ্টা করছি। তো মানে ফলে আমি বহু প্রডিউসারের কাছে বহু জায়গায় এটা নিয়ে ঘুরেছি। হয়তো অনেকে কমিট করেছেন যে হ্যাঁ আমি করব, অপেক্ষা করব, যেটা নতুনদের ক্ষেত্রে হয়ে থাকে। অপেক্ষা করতে করতে একটা সময়ের পরে দেখলাম এই অপেক্ষার আর শেষ নেই, এবং তারপরে আমি একটা সময় মনে করি না আমাকে কাজটা করতে হবে, কারণ 1 বছর 2 বছর 3 বছর যখন চলে যায় শিল্পী হিসেবে ভেতরটা তখন না মানে কীরকম একটা হতে থাকে যে আমি কি করব তাহলে, মানে কিন্তু একা একটা ছবি এরকম একটা প্রযোজনার মধ্যে ঢুকবো কি না, এটা তো একটা বড় ঝুঁকি, এবং আমার কাছে সেই আর্থিক সামর্থ্য অতখানি ছিল না। কোথায় যাব, মানে একটা সময় আমি ভাবি যে তাহলে কি আমি ক্রাউড ফান্ড করবো, মানে কীভাবে এগোবো, কিন্তু কোনো না কোনোভাবে আমি কাজটা করব, এইটা আমি কিন্তু ঠিক করেই ফেলেছিলাম যে কাজটা আমি এগোতে হবে। শর্ট ফিল্মের থেকে তো ওটা অনেকটাই আলাদা, পরিসরটা অনেক বেশি চরিত্র, অনেকটা সময় নিয়ে কাজটা করা। তো ঠিক এর আগে পরিচয়, প্রবাহ, আরেকটা শর্ট ফিল্মের নাম আমি বোধহয় মিস করছি। না, শর্ট ফিল্ম এই দুটো। আমি কবিতা লিখতাম বলে আমি একটা পোয়েট্রি ফিল্ম বানাই অপেক্ষা বলে, একটা ডকুমেন্টারি ফিল্ম করি, তারপরে আমি পরিচয় শর্ট ফিল্ম, তারপর প্রবাহ, তারপরে এইটা। তো পরিচয় করার পরে প্রবাহ করার অনেকটা আগে থেকেই অ্যাকচুয়ালি আমি এই ছবিটা করার জন্য চেষ্টা করছি। তো তার পরিচয়ের ক্ষেত্রেও আমরা যেরকম দেখেছি সুদীপ্তা চক্রবর্তী, কনিনিকা এরা রয়েছেন, এটাতেও সুদীপ্তা চক্রবর্তী বোধহয় প্রধান চরিত্র। হ্যাঁ। আচ্ছা, এখানে কি একজন নারী যিনি নিজেও লেখক, তার গল্প এটার মধ্যে অহনার গল্পের কেন্দ্রটাই সেটা, পটভূমিটা? এটা একজন লেখকের গল্প। তো আমরা তো সাধারণভাবে পুরুষ লেখক বলে আলাদা করে বলি না, কিন্তু মহিলা লেখক বলি, এবং মহিলা পরিচালক মানে আলাদা করে করে বলি, ফলে এটা মহিলা লেখক বা লেখিকার গল্প, তার জীবনের গল্প। এবং একজন মহিলা, এটা না ঠিক লেখিকার মধ্যে সীমাবদ্ধ নয়, একজন মহিলা যখন সফল হয় তখন তার সাফল্যের সাথে সাথে আরও বেশ কিছু সমস্যা তৈরি হয় তার পরিবারে এবং পরিবারের বাইরে সমাজে। সেগুলোকে সামলাতে সামলাতে কি করে সে এগিয়ে যায় সেই পথটার কথা, মানে একজন সফল নারীর জীবনের গল্প বলতে পারেন, বা তার সফলতার পথে এগোনোর গল্প সেটা বলা যায়। একই সঙ্গে এখানে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত। তো এখানে মেল ইনফার্টিলিটির বিষয়টা রয়েছে, এইটা কি পুরুষের তো এইটা নিয়ে আমি 2000 ওই যে সময় বলছি 17-18 সাল, ওই সময় থেকে একটা রিসার্চ করতাম আমি। ডাক্তারদের সাথে গিয়ে মানে কথা বলেছি। সেই সময় কলকাতায় হঠাৎ করে না অনেক ইনফার্টিলিটি ক্লিনিক তৈরি হয়, তার আগে অবধি কিন্তু আমরা অতটা দেখিনি। দেখবেন যারা শহরে থাকি সাধারণভাবে সমস্যা হয়, গাইনোকোলজিস্টের কাছে যান এই ধরনের, কিন্তু ওই যে অত ক্লিনিক তৈরি হওয়া, তখন আমার মনে হয় যে হঠাৎ এটা কেন হচ্ছে, এটা কি সমস্যা, এবং সেই সূত্রে সাইকোলজিস্টদের সাথে কথা বলা। তো এইটার আমি অনেক দিন ধরে একটা রিসার্চ ছিল, তারপর গল্প লেখা, সেখান থেকে স্ক্রিপ্ট, এইভাবে। ঠিক একদম বাস্তব একটা বিষয় যেটা আমরা শুনেই থাকি যে দম্পতি সন্তান চাইছে কিন্তু সন্তান হচ্ছে না, তাদের মধ্যে মহিলাটি জানেন সমস্যাটা তার নয়, তার
গাইনোকোলজিস্ট সেটা বলে দিয়েছে, কিন্তু সে আর তার হাজবেন্ডকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছে না। তার বক্তব্য আমার কোনো সমস্যা নেই, এবং পুরুষরা হয়তো মানতে চান না এই ধরনের এখানে আমি ট্রিটমেন্টের কিছুটা জায়গা দেখিয়েছি। আচ্ছা, কিন্তু তারপরেও কি হয় না হয় বা কিভাবে তার যে মানে পুরুষটির মনস্তত্ত্বের জায়গাও এখানে আছে। বুঝতে পেরেছি। মানে পুরুষটিকে সমাজ কিভাবে দেখে, মানে শুধু নারীকে কিভাবে দেখছে তা নয়, পুরুষ ভেতরে ভেতরে কি চাইছে, অথচ কিছু সামাজিক চাপ আছে, তার জন্য একটু ছবিটা দেখতে হবে আর কি। ঠিক, একদম এইটাই ইউনিক পয়েন্ট। কারণ পুরুষটি মানতে চাইছে না, বা তার দিক থেকে নানান রকম নেগেটিভ অ্যাপ্রোচ দেখা যাচ্ছে, এটা তো হয়েই থাকে। কিন্তু সমাজেরও যে একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এই ধরনের পুরুষদের প্রতি, সেটা সাংঘাতিক আর কি। সেটা সাংঘাতিক। সত্যি যদি আমরা সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে তার মধ্যে দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। সেটা চাক্ষুষ দেখতে হলে অহনা দেখতেই হবে। হ্যাঁ, আমি যখন মুম্বাইতে ফেস্টিভ্যালে গেছিলাম, তখন একজন দর্শক, মানে তিনি পুরুষ, তিনি বলেছিলেন ছবিটা আমার খুব ভালো লেগেছে, আমি না ওই পুরুষটির সাথে ভীষণ আইডেন্টিফাই করেছি। মানে সবাই এই ছবিতে মহিলাটির কথাই বলছে, যেহেতু নাম চরিত্র অহনা, অবশ্যই একদম গোটা ছবিটাই তার জীবনের গল্প। কিন্তু আমার মনে হয় পুরুষরাও যদি দেখেন, কোথাও একটা তাদের উপর যে সামাজিক একটা প্রেশার, বা শুধু ইনফার্টিলিটির প্রবলেম থাকতে হবে তা নয়, যদি স্ত্রী এগিয়ে যায় তাহলে তাদের উপরে যে ধরনের একটা, হয়তো খুব স্পষ্ট করে একেবারে চাপিয়ে দিচ্ছে তা না, কিন্তু খুব সূক্ষ্মভাবে মনের উপরে একটা চাপ তৈরি করা হয়, সেইটা আছে। মানে পুরুষটির মধ্যে হয়তো সেই সমস্যাটা তৈরি হচ্ছে না, তৈরি করা হচ্ছে কোথাও। হ্যাঁ, সেই মনস্তাত্ত্বিক চাপটা পারিপার্শ্বিক থেকে আসে। সেটাও হয়, এটা একটা থাকে। তো দুটো দিক থেকেই আছে। এটা যদি মহিলা লেখকের বদলে একজন মহিলা চিত্রশিল্পী বা মহিলা কি বলবো, একজন সঙ্গীত শিল্পী, এটা যে কোনো একজন ক্রিয়েটিভ নারী যিনি সফল, তার জীবনের গল্প এভাবে ভাবা যায়। এক্ষেত্রে আমি যেহেতু আমি অনেক লেখক বা লেখিকাকে কাছ থেকে দেখেছি আমার নিজের লেখার জীবনের সুবাদে, তো আমার মনে হয়েছিল যে আমি না অভিজ্ঞতার বাইরে যেতে চাই না, আমি যাদেরকে দেখছি তাদের কথাই যদি ভাবি, তাদের মতো করে যদি একটা প্রথম কাজটা অন্তত সেভাবে করি। মানে এখানে এমন অনেক ডায়লগ আছে, সত্যি বলছি, খুব রিনাউন্ড কোটানকোট মহিলা লেখক, তিনি দুঃখ করে বলেছেন যে আজকে আমি হয়তো মঞ্চে যখন পুরস্কার নিচ্ছি, এইটা হচ্ছে বাড়িতে আমার কিন্তু এইটা হয়। তখন আমি অনেক ছোট, যেহেতু আমি 16-17 বছর বয়স থেকে বেশ লেখার জগতের সাথে পরিচিত, তো আমাকে তারা খুব স্নেহ করতেন। হ্যাঁ, মানে নাম আমি এই জন্যই বলবো না, তারা খুবই নামী, তো কিন্তু তারা কখনো বাইরে এই কথাটা বলতে পারেন না। তো বাড়িতে গিয়ে যখন তার সফলতার গল্পটা বলে, সেটা কিন্তু একটা অন্যরকম যন্ত্রণাও থাকে, কোথাও কোথাও মানে এনকারেজ করে, কিন্তু সেটা খুব কম। কত নিঃশব্দে এরকম একটা সমাজ এখনো রয়েছে, সেটা মানতে না চাইলেও কিছু করার নেই, আছে আর কি। সেটা ভাবতেই খুব অবাক লাগে। জানি না, দর্শকরা হয়তো ভাববেন যে ক্যামেরার সামনে মানুষ এভাবেই কথা বলে, যে খুব অবাক লাগে। আসলে সেটাই বিশ্বাস করে যেটা ছবিতে দেখানো হয়েছে, যে ধরনের পারিপার্শ্বিক চাপ ইত্যাদি। কিন্তু একেবারেই সেটা নয়, সেরকম প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। অবাক লাগে যে এখনও এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, নারী পুরুষ নির্বিশেষে আর কি। নারীর ক্ষেত্রে বেশি সেই প্রসঙ্গে আমরা চলে যাব। সেটা শুধু একজন সফল নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নয়, একজন নারী যখন ছবি বানাতে চাইছেন নিজে, বা তার মধ্যে সেই স্পার্কটা দেখা যাচ্ছে, যেখানে তথাকথিত তার চারপাশে সহকর্মীরা বেশিরভাগই পুরুষ, তাদের মধ্যেও বোধহয় কোথাও একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়। মানে সেটা তো একজন নারী পরিচালক হিসেবে আপনার পক্ষে বলাই সব থেকে সুবিধাজনক, মানে পরিস্থিতির মধ্যে যতটা আপনি বলতে চান। আমার সাথে যারা কাজ করেছেন তারা সবাই প্রায় পুরুষ, তাদের মধ্যে খুব বেশি আমি এটা
দেখিনি, মানে তারা অনেক অল্প বয়সী, আমাদেরই মতো, আমার থেকে একটু ছোট একটু বড়। মোটামুটি আমার টিমে খুব এজেড সেরকম কেউ ছিলেন না, কিন্তু যারা ইনভেস্ট করেন তারা কোথাও একটা মহিলা এই শব্দটাতে একটু তাদের মনে হয় যে ইনি কি পারবেন, বা এই ভরসাটা আমি জানি না 2024-25-এও কিন্তু তুমি কি একা পারবে বা আপনি কি একা পারবেন, মানে একা পারবে না মানে আরেকজন কেউ এসে করে দেবে নাকি, মানে সেটা আমার মনে হতো যে এইটা এখনো কিন্তু কিছু কিছু মানুষের আছে, এটা মনে করেন না এখন। তো এই যে 1 বছর ডাক্তারি পড়ার পর এই ছেড়ে একদম একটা এমন পেশায় আসা বা এমন একটা কাজের সঙ্গে জড়িত হওয়া, যেটা আমাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে তো বটেই, হয়তো ভারতবর্ষেও একটা অনিশ্চয়তার একটা গন্ধ রয়েছে সবসময়ই। তো সেক্ষেত্রে আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের তরফ থেকে তো একবার দ্বিতীয়বার ভেবে দেখার একটা সাজেশন বোধহয় এসেই ছিল, বা নিজেরও কোথাও শুনতে শুনতে যে এটা কি আমি ঠিক করছি, এরকম কখনো মনে হয় না? আমি যেহেতু নিজে পিএইচডি করেছিলাম এবং আমি ইউনিভার্সিটিতে স্কলার হিসেবে পড়িয়েছি, কলেজেও পড়িয়েছি, তো সেটা অনেক সিকিউরড একটা চাকরি। সেখানে আমি জানি মাসের শেষে আমি কি পেতে পারি, আর এখানে আমি কি পেতে পারি সেটাও আমি জানি, এবং আমি সত্যি ভীষণই অনিশ্চয়তা, কিন্তু এখানে না আমি ভালো থাকি। এবং আমি এটা সবসময় বলি যে সারভাইভ করার থেকে বাঁচার আনন্দটা অনেক বেশি। হয়তো তাতে একটু আমার, একটু নয় অনেকটাই হয়তো ঝুঁকি আছে, ঝুঁকি ছিল, এখনও আছে। এবং এমনটা নয় যে একটা ছবি করে ফেললাম মানে পরের ছবিতেই আমি খুব সহজে প্রডিউসার পেয়ে গেলাম বা কিছু, তা নয়। কিন্তু এটাও তো ঠিক যে আমি একটা ছবি একা করতে পারলাম, এবং তারপর একা করতে করতে একটা সময় আসে নানা কারণে আমাদের বাজেটটা অনেকটা বেড়ে যায়, সেই সময় আমি মানে আমরা শেষ করতে পারছি না কাজ, সেই সময় আমার কো প্রডিউসারের দরকার হয়, আমি পিচ ক্লিপ বানাই। আমি একদিনও থেমে থাকিনি, আমার একটা মনের জোর ছিল যে আমি এটা করব, করতে আমাকে হবেই। মানে আমি রোজ ফোন করতাম, চেষ্টা করে যেতাম যে কোনো না কোনো উপায়ে আমাকে এটা করতে হবে। তো তারপর আমি মানে ইউনিভার্স চাইলো হয়তো, সেই জন্য কো প্রডিউসার পেলাম, এবং তারপর কাজটা হয়েও গেল। তো পরেও নিশ্চয়ই হবে, মানে আমি হবে নাটা না কোনো দিন ভাবি না, কারণ হবে না ভাবলে তো হবেই না। আর আমার শুভাকাঙ্ক্ষী যারা সবাই জানে যে আমি যেটা করব বলে মনে করি আমি সেটাই করি। মানে আমি সবার সব কথা শুনি, কিন্তু আমি না আমার কাজের জায়গায়, আমার অনেক সময় হয় না মানে খুব সহজ কাজ দেখলে মনে করবে যে আচ্ছা এটা তো তুমি পারবে, এটা করো, কিন্তু আমার ভেতর থেকে যদি সেই সায়টা না থাকে যে করব না, তো আমি করি না। কিন্তু যদি মনে করি আমি করবো বা পারবো, সেই ফিলিংসটা ভেতর থেকে আমার এলে আমি ওটার পেছনে এগিয়ে যাই এবং ভীষণ চেষ্টা করি। মানে এটা না, আমি বিশ্বাস করি শুধু প্রতিভা, শুধু দক্ষতাতে হয় না, চেষ্টার দরকার, অনুশীলনের দরকার, এবং সারাক্ষণ তার সঙ্গে অধ্যবসায় এবং তার সঙ্গে সময় কাটানো, এবং যেটাকে সহজ বাংলায় লেগে থাকা বলে, এইটা করতে পারলে কিন্তু দেখুন কার সফলতা কতটা আসবে, সফলতার সংজ্ঞা কার কাছে কি, এইগুলো তো ভীষণ আপেক্ষিক, কিন্তু একটা জায়গা অবধি সেই কাজটা সে করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এটাই। আর আপনার কথা শুনেই মনে হচ্ছে যে ঠিক স্পিরিচুয়ালিটি বলতে যেটা বোঝায় যে কোথাও একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা, সেই সময়টা আসবেই বিশ্বাস করা, এটাও বোধহয় আপনার মধ্যে রয়েছে, এই পজিটিভিটিটা। হ্যাঁ, আমি ভীষণ স্পিরিচুয়াল মানুষ, যেটা আমার একটা প্র্যাকটিসের জায়গা রয়েছে। মানে আমি খুব ছোট্ট থেকে আমার একটা স্পিরিচুয়ালিটি আছে ভেতরে, এবং আমি বিশ্বাস করি আমার না কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই, কারণ আমি কার সাথে প্রতিযোগিতা করব, তার যা আছে আমার কি তা হতে পারে না, আমার যা আছে তার
সেটা হতে পারে। তাই। আমি না বিশ্বাস করি আমার যেটা হওয়ার সেটা হবে, আমার যেটা পাওয়ার না আমি সেটা সেইটুকুই পাবো। আমি হাজার চেষ্টা করলে তার থেকে বেশি পাবো না, আর কেউ হাজার চেষ্টা করলেও আমি তার থেকে একটু কম পাবো না। একদম। আমি না এই বিশ্বাসটা আমার কাছে এতটাই দৃঢ় যে আমি জানি এটা হবে। তো এই বিশ্বাসটায় পৌঁছেছি হয়তো আমার নিজের এই মতো করে। বিশ্বাসটা ছিলই। হঠাৎ করে একদিন এক উবের ড্রাইভারের সাথে কথা হতে হতে সেদিনকে খুব ডিস্টার্ব ছিলাম কোনো কারণে, সে ফোনে টেলিফোনিক কনভারসেশনে বুঝতে পারছিল। সে নামার সময় বলল, দাদা আসলে এত ঘাবড়াবেন না, আমাদের না প্রত্যেকের একটা জার্নি আছে। এই যেমন আমার সাথে আপনার এই এতটুকুই আসার ছিল, আর আপনি চাইলেও আবার পরে যে দেখা হবে তেমন নয়, আমার হয়েও যেতে পারে। তো ওই কথাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আপনার কথা শুনেও সেটা মনে হচ্ছে। আমিও না সেটাই মনে করি। মানে আমি 2020, 21, 22 এত চেষ্টা করছি, হয়নি। কিন্তু আমি 23-এ গিয়ে শুটিং করে 24-এ শেষ করলাম। আমি হয়তো পরের ছবিটার স্ক্রিপ্ট পুরো রেডি করে বসে আছি, আমি ভাবছি এই বছরই করব। কিন্তু যদি সেটা সত্যি হওয়ার থাকে হয়ে যাবে, না হলে সেটা তারপরে হবে। কিন্তু হওয়াতে আমাকে হবে, সেই চেষ্টাটা করতে হবে। আর আমি ওই সবসময় মনে করি প্রতিটা ফিল্ম না তার নিজস্ব ডেস্টিনি নিয়ে আসে। অহনা ডেস্টিনি নিয়ে এসছে, যেটুকু যা পাওয়ার অহনা পাবে বা পাচ্ছে আর কি। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে না থেকেও এই কিন্তু পাশাপাশি অন্য ধরনের একটা ক্রিয়েটিভিটি, লেখার ক্রিয়েটিভিটি, সেটার সাথে থেকে পুরো ব্যাপারটা কি যে একটা স্ক্রিপ্ট লেখা, একটা সংলাপ বলা, একটা দৃশ্য শেষ হওয়া বা শুরু হওয়া, এই জায়গাটা কি ওই নিজস্ব পর্যবেক্ষণ, একটা নিজের একটা সার্চিং, সেরকম জায়গা থেকেই তৈরি হয়? না, আমি যেহেতু আমি কবিতা লিখতাম, তারপর আমি গল্প লিখতাম, আমার গল্প কিছু প্রকাশ পেয়েছিল। আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম। সবাই বলতো এটা খুব সিনেম্যাটিক, মানে আমরা চরিত্রগুলোকে দেখতে পাচ্ছি, মানে পড়ার যত না দেখার তার থেকে বেশিটা আমারও কোথাও মনে হতো। কিন্তু আমি ভাবতাম যে আচ্ছা আমি বানাতে চাই, কিন্তু আমি ফিল্ম স্কুলে যাইনি, আমি কি পারবো? কারণ অনেক সময় মনে করা হয় তো কিছু ডিগ্রি থাকলে করা যাবে। তার উপর আমি অভিনয়ের সঙ্গে আমার পরিবারে কেউ কোনোদিন, পরিচালনার সঙ্গে কেউ কোনোদিন যুক্ত থাকেনি, আমি প্রথম কেউ। লেখালেখি তবু কেউ করেছে হয়তো, কিন্তু সিনেমা সংক্রান্ত কাজ কেউ করেনি। তো তারপর ভাবতে ভাবতে আমি না স্ক্রিপ্ট লিখতাম, নিজে লিখতাম, নিজের গল্পগুলোকে ছোট ছোট করে লিখতাম। তারপর 2015-16 নাগাদ আমাকে একজন খুব খ্যাতনামা কবি তাদের পত্রিকার জন্য একটি কাব্য নাটক লিখতে বলে। তো আমি তাকে বলেছিলাম আমি পারবো। তিনি বলেছিলেন হ্যাঁ, আমি তোমাকে যেটুকু বুঝেছি তুমি পারবে। তো তারপর আমি লিখি, এবং সেইটা অনেকে পড়ে বলে আরে এটা তো সিনেমাই করা যায়, যদিও সেটা নিয়ে কাজ করিনি আমি বলছি। তখন ওই নাটকটা লেখার পরে আমি আরও বেশি তখন একটা উৎসাহ পাই, এবং আমি ছোট ছোট স্ক্রিপ্ট লিখতাম, লিখে সেগুলো রাখিনি, কারণ আমি জানতাম ওগুলো হচ্ছে না। তারপরে চেষ্টা করা, এবং আমি কিছু কোর্স করি, কারণ আমার মনে হয় যে আমি যখন ডিরেক্ট করতে চাই না, টেকনিক্যাল নলেজ না থাকলে, আমি যাকে ডিরেক্ট করব সে ফিল্ম স্কুল পাশ করে এসেছে, তো তখন এটা আমার মনে হয়েছে যে অনেকটা টেকনোলজিক্যালি আমরা এগিয়ে গেছি। তো সেখানে আমি সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজাইন, এইগুলোর না সবই কিছু কিছু শর্ট কোর্সেস আমি করি, 6 মাসের 8 মাসের এরকম। আচ্ছা, বেসিক জায়গাটা আমি শিখেছি কিছুটা। আমি প্রচুর ওয়ার্কশপ করেছি, মাস্টার ক্লাস করেছি, এবং আমি অনেক বিদেশি স্ক্রিপ্ট পড়ার চেষ্টা করতাম, মানে লেখার কথা যখন এলো তখন। এবং আমি এটা সবসময় বলি, এটা আমার কাছে আশীর্বাদ। আমি বার্গম্যানের 2টো স্ক্রিপ্ট পড়তে পেরেছিলাম, ওইটা আমার কাছে, ওটাই আমার শিক্ষা বলতে পারেন। মানে উনি কিন্তু খুব যে সব কিছু খুব ডিটেলড স্ক্রিপ্ট লিখতেন, অনেক বড় মাপের মানুষরা লিখতেন, উনি কিন্তু তা করতেন না। কিন্তু স্ক্রিপ্টটা যদি 2-4 পাতা পড়া যায় না, মনে হয় যে অভিনেতাকে না আর কিছু করতে হবে না, ওইটা দেখলেই সে বুঝে যাবে যে কি করতে বলা হচ্ছে। তো সেইটা পড়ে আমার মনে তো আরে এটাই তো আমার কাছে শিক্ষা আর কি। আমি যে এই সময়টা পেলাম, ওই যে বললাম যেটা নির্দিষ্ট সময় থাকে, তার আগে আমি কত খুঁজতাম কিন্তু পাইনি। তো তারপরে আর কি ক্রমাগত। আরেকটা হচ্ছে যে
একবার একজন বলেছিল যে মনে রেখো এটা কিন্তু পড়া হবে না, এটা করা হবে। করা হবে, সেটাই। তো এবার ওই প্রথমেই তিনি বলল যে আমি তোমাদের নিরুৎসাহিত করছি না, কিন্তু এখানে যারা মূলত সাহিত্যের ছাত্র এবং লেখালেখি করো, সেই জায়গা থেকে মনে করেছো যে আমি একটু স্ক্রিপ্ট লিখতে পারবো ইত্যাদি, তাদের আমি প্রথমেই বলবো যে যে ভাবনা নিয়ে এগোচ্ছ সেটা ঠিক নয়। কারণ বহু স্ক্রিপ্টের ক্ষেত্রেই হয়তো দেখা যায় যে সেটা পড়তে ততটা শ্রুতিমধুর হচ্ছে না, আমরা লিখি যেভাবে, তো সেটা খুব হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু হয়, লেখার ব্যাকগ্রাউন্ড থেকে এলে বেশি লিখে ফেলা হয়, বেশি লিখে ফেলা, ওইটা কাটতে হয় অনেকটা, করতে করতে এগোতে। এডিটিংয়েও অনেকটা ছবি তৈরি হয়, সেটা আপনার কীরকম অভিজ্ঞতা হয়েছে? মানে একটা ছবি তো করার সময়, শটটা নেওয়ার সময় সেটা একরকমভাবে করা হলো, তারপরে যখন পোস্ট প্রোডাকশনে বসা হলো, তারপরে তখন মনে হয় যে না এটা এখানটায়, এটা আবার পরে এই জায়গাটায় নিয়ে যেতে চাইছি। তো এডিট সেট আপেও, মানে এডিট টেবিলেও অনেকটা ফিল্ম তৈরি হয়, সেটা সেই এক্সপেরিমেন্টটা কি এই ছবির ক্ষেত্রে হয়েছে? হয়েছে, খুব বেশি নয়। কারণ আর একটা ব্যাপার হচ্ছে, আমি অ্যাসিস্ট্যান্ট এডিটর যিনি, তার সাথে বসে যে ফার্স্ট কাটটা তৈরি করা, সেটা আমি, মানে আমি যেটা ভেবেছি সেইটা আমি এক্স্যাক্ট সেটা চাই। আর এই জায়গাটায় তারপরে আমাদের এডিটর খুব সিনিয়র ছিলেন, উনি তো করেইছেন মানে অবশ্যই, কিন্তু খুব বিশাল চেঞ্জ কিন্তু স্ক্রিপ্টের থেকে নেই। কিছু জিনিস বাদ গেছে হয়তো, সেটা তো হবেই, মানে আমরা অনেক শট নিই যেটা রাখা যায় না শেষ অবধি, বা হয়তো প্রথমে রাখা হলো পরে ওটাকে বাদ দেওয়া হলো, কিন্তু এটার ক্ষেত্রে নেই খুব একটা এরকম যে বিশাল একটা বদল হয়েছে। তুলনায় শর্ট ফিল্মে তবু হয়েছে, কিন্তু এখানে নয়। না, আমি এটা ভেবেইছিলাম যে আমি যেটা দেখছি এটা আমি দর্শককে দেখাবো, এটাকে আমি বিশাল পরিবর্তন করতে চাই না। হ্যাঁ, দেখি না ওয়ার্কআউট করে কি না। আর একটা ব্যাপার হচ্ছে, আমি না মানে প্রত্যেকটা স্টেজে শুরু থেকে শেষ অবধি থাকতাম, মানে সাউন্ডের ওখানে, সাউন্ড ডিজাইন, কালার গ্রেডিং, মানে সবটা, মানে যেটা অনেক ক্ষেত্রে হয়, মানে ওরাই খুব অবাক হয়ে যেত, মানে আপনি ডিরেক্টর, আপনি পুরোটা থাকবেন, মানে আমি কীরকম একটা নিজের সন্তানকে ছেড়ে দেবো এরকম একটা মনে হতো। সেটা জানি না, মানে হয়তো প্রথম ছবি বলে নাকি, কিন্তু আমার মনে হয় এটা প্রথম নয়, যার এটা থাকে তার থাকে আর কি। হ্যাঁ, ওটা তো সবটাই, সব খুঁটিনাটি বিষয়টাই আসলে ইম্পর্টেন্ট। এবার একটা টিম গড়ে ওঠে, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেকেন্ড, থার্ড ইত্যাদি ইত্যাদি, তাদের তো একটা কাজ দিতে হবে, তাই হয়তো ডিরেক্টর বলল যে ওই সময়টা তাদের থাকার জন্য। তো যে মানুষটা নিজে ছবির সবটা আর কি, সত্যি সত্যি সন্তানই ছবিটা, সেক্ষেত্রে তো এটাই হওয়ার কথা। এটা রিলিজ কবে করছে? এটা সামনে রিলিজ, পুজোর আগে 5ই সেপ্টেম্বর রিলিজ হবে। 5ই সেপ্টেম্বর? হ্যাঁ, 5ই সেপ্টেম্বর। আর এটা ট্রেলার রিলিজ হচ্ছে বোধহয় এই মাসেরই 30 তারিখ, মানে 30শে জুলাই। হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে ট্রেলার রিলিজের 1 মাস পরে ছবি রিলিজ আর কি। ওকে। আর এই মানে মানুষ দেখলে ভালো লাগবে, কারণ এটা একেবারেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, একেবারে নিজেদের চেষ্টায় করা। আর সবাই বলে যে ওটিটিতে এলে দেখবো, সে তো দেখবেই, কিন্তু একটা বড় পর্দায় দেখার তো একটা আলাদা ধরনের অভিজ্ঞতা থাকে, সেটা দেখলে একরকম আর কি ভালো লাগবে। হ্যাঁ, এখন একটা টেন্ডেন্সি হয়েছে যে ওটিটিতে, এবং এটাও ঘটনা, মানুষ ওটিটিতে এলে দেখবো ভাবার আগেই ভাবে যে ছবিটা কি ওটিটিতেও দেওয়া হচ্ছে, তাই একটা জিজ্ঞাসা থাকে, মানে ওটাও একটা প্যারামিটার হয়ে গেছে যে ছবিটাকে প্রমোট করার, যে শুধু হল রিলিজ নয়। না, ওটিটি রিলিজ হবে হয়তো, কিন্তু এক্ষুনি তো সেটা আমি না, ওই একটা করে স্টেজ পেরিয়েছি, আমি যে রিলিজ অবধি আসতে পেরেছি এটাই অনেকখানি আমার কাছে। কারণ এখানে প্রথমত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কাজ, ডিরেক্টর প্রডিউসার সবটা মিলে আর কি। আর এখনও মানে আমাকে হেল্প করার খুব কম মানুষ আছে, সবটাই মানে একেবারে গ্রাউন্ড লেভেলে সব কাজ আমাকে করতে হয়। কারণ সেই কাজটা কাউকে দিয়ে করাতে গেলে যে পরিমাণ
অর্থনৈতিক জায়গাটা দরকার সেইটা আমার নেই, কারণ আমার তো বড় হাউস নেই না। একটা বড় প্রোডাকশন হাউস থাকলে কি হয় যে তাদের অনেক লোক আছে, বিভিন্ন ফিল্ডের বিভিন্ন লোক আছে, তারা করে দেয়। সেখানে আজকে ট্রেলার রিলিজ হবে, কোথায় গিয়ে কি করব সেটাও কিন্তু আমিই ঠিক করি, আমিই দেখি। তো সেটা আমি জানি, আমি এনজয় করি, এটাতে আমার খুব খারাপ লাগে তা না, ভালোই এন্ড অফ লাগে। দ্য ডে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন কাজ করে ওর। হ্যাঁ, পরিশ্রম অনেকটা হয় কিন্তু ভালো লাগে। ওই যে আমি বললাম যে ওই অনিশ্চয়তা আছে, ভালো লাগা, ভালো থাকার জায়গাটা ভালো লাগে আর কি, সেটাই। কারণ অনেকের অনেক কিছু আছে কিন্তু এন্ড অফ দ্য ডে ভালো থাকে না। এবার ভালো থাকা মানে ব্যক্তিগত জীবনটাকে আমি সরিয়ে রেখে আমি কাজের জীবনের কথা বলছি। এটা ইভেন আমি মনে করি যদি একজন মানুষ যে কাজটা করছে সেই কাজটা করে সে ভালো থাকে না, তাহলে সেই সুখটা বোধহয় অন্য কোনো সুখের সাথে মানে কি বলবো, তুলনা করা যায় না। একদমই। হ্যাঁ। আর এই ছবি নিয়ে মানে যেহেতু মূল প্রেক্ষাপটটা বলাই হয়ে গেল ছবির, এর বাইরে তো কিছু বলা সম্ভব নয়। এর বাইরে কিছু বললে গল্পটাই বলে দেওয়া হয়, সেটা দেখতেই হয় গিয়ে। কিন্তু এছাড়া আপনি একজন অহনার চিত্রনাট্যকার, পরিচালক এবং সবটা শেষ থেকে শুরু অবধি সবটায় এটার সাথে থাকার জন্য আপনি কিভাবে এটাকে দর্শকদের কাছে আপনার সেই ইয়েটা কি হবে, বক্তব্যটা কি, যে ঠিক কোন জায়গাটা, সেটা আমি নারী পুরুষ নির্বিশেষেই জিজ্ঞেস করছি। তবে যেহেতু এটা একজন মহিলা পরিচালকের, সেই অর্থে মহিলা পরিচালকের কথাটাও এই কারণে বলছি যে তার একটা মনস্তত্ত্ব রয়েছে যেটা একজন মহিলা হয়তো বেটার রিলেট করতে পারবেন। তো সেই জায়গা থেকে আপনার মুখ থেকেই শুনতে চাই যে এই ছবির ইউএসপিটা, বা কোথায় গিয়ে এই ছবি অন্য কেউ বানালে কেন আপনার দেখতে ভালো লাগতো, তবেই দর্শকের কাছে সেই মেসেজটা পৌঁছবে। দেখুন, আমি যে ছবিটা বানিয়ে ফেলেছি আর কি, এবার আমি কাউকে জোর দিয়ে কিছু বোঝাতে চাই না যে আপনি এটাই এসে দেখবেন। আমি চাই মানুষ এসে দেখুক, দেখলে সে তার মতো করে ইন্টারপ্রেট করে নেবে। হ্যাঁ, আর এই ছবির শেষটাও একদম ওপেন এন্ডেড, মানে এটার অর্থটা এক একজন দর্শক এক একভাবে ভাবতে পারেন। মানে এটা ঠিক রাউন্ডেড আপ করে এই জায়গায় এসে পৌঁছলো এই গল্পটা, সেটা নয়। আমরা যাকে ওপেন এন্ডিং বা ওপেন এন্ডেড স্টোরি বলি, এটা সেরকম। এবং আমিও চাই বিভিন্ন মানুষ এটাকে বিভিন্নভাবে গ্রহণ করুক। একইভাবে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো বা খুব খারাপ, এই একমাত্রিক জায়গাটা আমি চাই না। আমার কোনো কাজের ক্ষেত্রে আমার সেটা ভালো লাগে না, যাতে বিভিন্ন মানুষ, এটা নারী পুরুষ তৃতীয় লিঙ্গ বা লিঙ্গ কেন, মানে এটা আমি অ্যাজ এ হোল দর্শক যারা এইটা দেখছেন তারা তাদের মতো করে এটাকে গ্রহণ করুক, আমি সেটাই চাই। আর এই ছবিতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানে নো বিজিএম বাংলা ছবি খুব কম হয়। এই ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, পুরোটাই সাউন্ড ডিজাইন। কিন্তু এখনও পর্যন্ত ছবিটা দেখে শেষ করা অবধি কারোর মনে হয় না যে এতে বিজিএম নেই। মানে নো, মানে একদম কোনো বিজিএম নেই, পুরোটাই সাউন্ড ডিজাইন। আমি বলবো একটু আসুন, হলে গিয়ে দেখুন, কারণ তাহলে বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও কিভাবে মানে সাউন্ডের বিভিন্ন লেয়ার্স থাকে, তো সেইগুলো প্রেক্ষাগৃহে এসে দেখলে বুঝতে পারবেন যে শুধু সাউন্ড ডিজাইনেও ছবি করা যায়। এবং আমরা এই ছবিতে, যেটা আমি আগেও বলছিলাম কথা বলতে বলতে, যে কোনো ডাবিং করাইনি যেভাবে সাধারণত এখানে ছবি হয়। এটা পুরোটাই সিঙ্ক সাউন্ড, অর্থাৎ সরাসরি যে কথা বলা হয়েছে, যা কিছু সেখানের অ্যাম্বিয়েন্স সাউন্ড আমরা সেটাকেই গ্রহণ করেছি, সেই শব্দটাই ব্যবহার করা হয়েছে সিনেমায়। ফলে এটা একটা এক্সপেরিমেন্টের জায়গা। আর এই সিনেমাতে সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত ছাড়াও সেজতি মুখোপাধ্যায়, সৌম্য সেনগুপ্তর মতো সিনিয়র মানুষরা আছেন। আবার এই ছবিতে একদম নতুন, যাদেরকে কোনোদিন সিনেমায় দেখা যায়নি, ডেবিউ করছে আর কি, এরকম কয়েকজন রয়েছে। কারণ আমি খুব বিশ্বাস করি এবং পরেও এটাই করব যে আমি ওই চেনা মুখের বাইরেও তো অনেকেই ভালো কাজ করতে পারে বা করতে চায়।
এখানে প্রিয়ব্রত সেন সরকার আছে, যে একদমই মানে প্রায় লিড চরিত্রের মতোই রয়েছে, সুদীপ্তাদির বন্ধুর চরিত্রে। ওর প্রথম ছবি। সুনিপা, দেব, পায়েল, রক্ষিত, এরা আগে কাজ করেছে, কেউ শর্ট ফিল্ম করেছে, কেউ থিয়েটার করেছে, কিন্তু এদের প্রথম ছবি। ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসবী ঘটক, উনি বোধহয় প্রায় 40-50 বছর বাদে এই ছবিতে অভিনয় করলেন। এরকম মানে কিছু কিছু আর কি, যাদেরকে আমরা দেখিনি বা অচেনা মুখ, তাদেরকে আমি নিয়েছি। এবার দর্শক এসে দেখলে ভালো লাগবে আর কি। একদম। আর এই জার্মানিতে এটা বোধহয় বার্লিন চলচ্চিত্র উৎসবে, না, এটা বার্লিনেই ইন্দো জার্মান ফিল্ম উইক যেটা হয় সেখানে এটা সিলেক্টেড হয়, এবং আমাদের ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ওখানে হলো। এরপরে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে যে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা সেপ্টেম্বরে। আয়ারল্যান্ড যাচ্ছে সেপ্টেম্বরে। আর একটা খবর যেটা আমি এই সবে জেনে এলাম, ওরা পাবলিশ করেছে, তাই এখন বলতে পারছি, এটা কালকে হয়তো আমি সবাইকে জানাতে পারবো অফিসিয়ালি এখানে। সেটা হলো যে যেটা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, যেটা অস্ট্রেলিয়ার সবথেকে বড়ভাবে যে ভারতীয় চলচ্চিত্র উৎসব হয়, সেখানে বাংলা ছবি হিসেবে 2টি ছবি পেয়েছে, তার মধ্যে একটা অহনা। তো এরকম আরও কিছু জায়গায় পাঠানো আছে। এছাড়া তো আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বাই, দিল্লি, আসাম, সাউথ ইন্ডিয়া, এরকম বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে আর কিছু ফেস্টিভ্যাল রাউন্ডসটা। আশা করা যায় যে কলকাতার মানুষ এবং অন্যান্য যারা দেখবেন, শহরতলিতেও নিশ্চয়ই রিলিজ করার একটা চেষ্টা চলবে যতটা সম্ভব। তো তাদের সবার খুব ভালো লাগবে। একটা খুব নতুন কনসেপ্ট, অন্যরকম গল্প দেখার একটা সুযোগ হবে। আর এই আর তো কদিন, 5 সেপ্টেম্বর ছবি রিলিজ করবে, তো সেটার জন্য আগাম শুভেচ্ছা। এবং আমরাও আমাদের দর্শক যারা আমাদের অন্যান্য পডকাস্ট, ইন্টারভিউ ইত্যাদিতে যারা আমাদের কমেন্ট করে এবং বিভিন্নভাবে আমাদের উৎসাহ দেন, সাড়া দেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে অহনা 5ই সেপ্টেম্বর রিলিজ করবে। আপনারা আসুন, হলে গিয়ে ছবিটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য। আর আমিও আবার আরেকবার দর্শকদের বলবো যে আপনারা হলে এসে ছবিটি দেখুন। আপনারা দেখলে আমাদের ভালো লাগবে, আমাদের পরিশ্রম সার্থক হবে। নমস্কার। নমস্কার।